আপনি এখানে চলে আসলেন যে? কি করব, ফ্যানের নিচে বসেও তো ঘাম পড়তেছে, শান্তি তো পাইতেছি না। রান্না হয়েছে? না মা, এখনো শেষ হয়নি। এই তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। রান্না শেষ হয় না, খালি পারে মুখে মুখে তর্ক করতে। ওই হ্যাঁ, কাজ করবি তারপর কথা বলবি, কাজ শেষ হয় না সব সাথে তর্ক করস কিসের জন্যে? দেখেন আম্মা, একা একা কত কাজ করব বলেন? আমার তো আর 10টা হাত নেই, আমার তো 2টা হাত। ওরে বাপ রে বাপ, ওঠ ওঠ বলতেছি। এই, তোর 2টা হাত আমার 2টা হাত ছিল না? এই সংসারে যখন আসছি আমি কাজ করে খাই নাই? আমি তো এত কথা বলি নাই। এই, আমি যদি তোরে বলি যে ঠিকঠাক মতো কাজটা কর, কোনো দিনও তো ঠিকঠাক মতো করতে পারস না, বরং তো চুল বাঁধা আছে, তোর ঠোঁটে লিপস্টিক আছে, কিন্তু কাজের কথা কেন এত বলতে হয়? নাকি ঠুক না না খেলে কাজ করতে মন চায় না, তাই না? না না আম্মা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। এই যে দেখেন, সকালবেলা ঘর দোর ঝাড়ু দিলাম, থালা বাসন মাজলাম, তারপর আপনি তো বললেন কাপড়গুলো খাসতে, সেগুলো করলাম, আপনার নাস্তা রেডি করলাম, তারপরে তো আম্মা আমি রান্না করতে আসছি। আর রান্না করতে বসলে তো রান্না হয়ে যায় না, তার জন্য তো একটু সময় লাগে না কি? না, এরকম করব কেন? ব্যবহার করাটা তো আমার মোটেও ঠিক হচ্ছে না। তোমাকে হুজুর হুজুর করে চলা উচিত ছিল, তাই না? তুমি আমার তাই বুঝাইতেছো? এই হারামজাদি ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, তোকে বলি না আমার উপরে কখনো কোনো কথা বলবি না। আমি তোকে যেভাবে কাজ করতে বলবো ঠিক সেইভাবে করবি। একটা কাজ যদি এদিক ওদিক হয় না, তাহলে আমার থেকে খারাপ এবং ভয়ঙ্কর কেউ হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নিস। আম্মা, আপনি যখন যেটা বলছেন আমি তখন সেটা করি। কখনো কি আপনার কথা আমি শুনি না এরকম দিন গেছে? কিন্তু দেখেন আম্মা, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাকে যা বলার বলেন, কিন্তু আমার বাবা তুলে কোনো কথা বলবেন না। ওরে বাপরে বাপ, কথা তো না মনে হয় খই ফুটতেছে। এই, জিহ্বাটা বের করবি, কেচি দিয়ে ক্যাচ করে কেটে দেব, যাতে সারা জীবনের জন্য ওই বুলি বন্ধ হয়ে যায়। কাজ কর, 5 মিনিটের ভিতরে আমি ভাত চাই। যদি না দিতে পারোস না, বুঝোস কি করতে পারি? তাড়াতাড়ি কাজ কর, কাজ কর। হারামজাদি কোথাকার। এই মানুষটা কি কখনো মানুষ হবে না? সারাক্ষণ শুধু কথা শোনায়, কথায় কথায় বাবা তুলে ফুটা দেয়। আমি এত কাজকাম করি, তবুও আমার কোনো নাম নেই। সারাক্ষণ অত্যাচার আর অত্যাচার। আইভি, আইভি। আরে ভাইজান, তুমি? হ্যাঁ আমি। কি মনে করে? ভিতরে চলো। না, ভিতরে আর এখন যাব না রে। কেন, কি হয়েছে? তোমার মন খারাপ? আমার মন তো আগে থেকেই খারাপ। আরে মনটা খারাপটা তো তুই তো করেছিস। আমি আবার কি করলাম? অনেক আশা ছিল রে যে ভাগ্নেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেবো, তোর ছেলেকে আমার জামাই করব। হলো না। কোথার থেকে এক ফকিন্নিকে টেনে নিয়ে আসলি। ফকিন্নির বাচ্চা, নাই তার কিছু নাই, ভালো নাই আচার ব্যবহার, না আছে তার চেহারা, কিচ্ছু না। ভাইজান, আমিও তো চাইছিলাম তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। এখন ছেলে এটা করে ফেলছে। আর বিশ্বাস করো ভাইজান, ওরে তো 2 সেকেন্ড পাইটা আমিও দেখতে পারি না। আমার খালি ওর দেখলেই মাথায় গরম হয়ে যায়। তুই দেখতে না পারলেও তোর ছেলে তো দেখতে পারে। জানিস না, আমার মেয়েটা সোহেলকে সেই ভালোবাসতো, এখনও ভালোবাসে। কিন্তু এই যে ফকিন্নির বাচ্চাকে নিয়ে আসছিস, এখন তো আর সম্ভব না। মেয়েটা আমার চিন্তায় অনেকটা শুকিয়ে গেছে। আর আমাকে তো দেখতেইছিস, একজনের আশা ভঙ্গ হয়ে গেলে কি হয় জানিস না? আমার হয়েছে তাই। ভাইজান, সবই তো বুঝতে পারছি, কিন্তু ওই মেয়েকে তো আর আমি আনি নাই, আনছে তো তোমার ভাগ্নে। কি প্রেম ভালোবাসা কইরে এই মেয়ে নিয়ে এসে বাড়িতে উঠাইছে। এখন আমি কিছু বলতে পারি বলো? কিছু বলতেও পারি না, সহ্য করতেও পারি না। তবে এখনও সময় আছে, বুঝলি? এখনও সময় আছে। তুই যদি একটু বুদ্ধি খাটাস, তাহলে কিন্তু আমার মেয়েটাকে তোর ঘরে নিতে পারিস। বুদ্ধি? কি বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি। খালি একটু ব্রেন খাটাতে হবে। ওই মেয়েটার পর অত্যাচার নির্যাতন শুরু কর, দেখিস ওই মেয়ে একাই অসহ্য হয়ে বেড়া যাবে। আরে ভাইজান, তুমি যে কি বলো না,
আসার পর থেকে কি আমি কম করতেছি? আমি কোন ওই সংসারে কাজ করি না, সব কাজ তো ওরে দিয়েই করে। আবার একটু থেকে একটু হইলে ঠুকনা মারি, তারপরও তো যায় না। শোন, ওইটাই শুধু নির্যাতন বলে না, নির্যাতনের মাত্রাটা একটু বাড়ায় দে। দেখবি যে মাঝে গ্লাস পড়ে আছে, ঠিক আছে, গ্লাসটা পাও দিয়ে গুঁতে দিয়ে একাই ভেঙে দিবি, একটা প্লেট একাই ভাঙবি, ভাঙে ওর ঘরে দোষ চাপাবি, চারটে উত্তম মাধ্যম দিবি, উঠতে বসতে দিবি। বুঝতে পারছি ভাইজান, আর আমাকে বলতে হবে না। তুমি ঠিক যেভাবে যেভাবে বলতেছো আমি ঠিক সেভাবেই করব। চলো ভিতরে যাই। শোন, ভিতরে যাব না, তোর আগে চেষ্টা দেখি আমি। শোন, আমার মেয়েকে যদি তোর ছেলের সঙ্গে দিতে পারি, তোর ছেলের কত লাভ তুই জানিস? হ্যাঁ, আমার বহুত সয় সম্পত্তি, আমার তো একটাই মেয়ে, আমার এই সয় সম্পত্তি কে খাবে রে? হ্যাঁ, সব তো তোর ছেলের হবে। এই যে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, এই যে 40-45 বিঘের সম্পত্তি, বাগান বাড়ি, অনেক কিছু আছে আমার। আমার তো কোনো কিছুর অভাব নেই, তুই তো ভালোই জানিস। তাহলে তোর ভালো হতো না? তোর ছেলের ভালো হতো না? তার ভবিষ্যৎটা উজ্জ্বল হতো না? তা তো সবই বুঝি ভাই, কিন্তু ছেলে তো বুঝে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি যতটুকু করার অত্যাচার তো ঠিকই করব। শোনো ভাইজান, আর রাগারাগি করার দরকার নাই। আর একটা কথা মাথায় রাখো, তুমি এই যে আমার বাসায় আসছো, যদি আমার বাসায় সব সময় থাকো তাহলে আমি একটা সাহস পাই, বুঝো না? একা একা তো আমি এত পাইরে উঠি না। এই জন্য বলি কি, কিছুদিন তুমি আমার বাসায় থাকো। কথাটা কিন্তু তুই মন্দ বলিস নি, তোর সাপোর্টের দরকার আছে। হুম, ঠিক আছে, চল। আচ্ছা চল। মা, মা, আরে বাবা, তুই? কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, তুই ভালো আছোস? হ্যাঁ মা, আমিও অনেক ভালো আছি। কি আসছে? আরে তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো হঠাৎ তুই না বলে এভাবে চলে আসলি যে? মা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি হঠাৎ করে গিয়ে তোমাদের সামনে দাঁড়াবো আর তোমরা আমাকে দেখে চুমকে উঠবে। এই জন্য কাউকে কিছু না বলে হুট করে চলে আসলাম। ভালো করছিস বাবা, অনেক খুশি হয়েছি। কতদিন পর তুই আসলি। 10টা না 5টা না একটা মাত্র ছেলে আমার। আমি চাই তুই সবসময় আমার পাশে থাকবি, আমার কাছে থাকবি। একটা জিনিস ভালো মন্দ খাওয়ার হলে আমার একা একা খাইতে ভালো লাগে না। মা, তোমার খাইতে ভালো লাগে না আর আমার কি খাইতে ভালো লাগে জানো? আমি দূর প্রবাসে ভালো মন্দ কিছু খাইতে পারি না, খাইতে গেলেই তোমার কথা খুব মনে পড়ে। জানো মা, আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন ধরে কিছু খাই না, কারণ অনেক দিন ধরে তো আমার মায়ের হাতের রান্না খাই না। বাবা, তুই এবার আসছিস না, যা যা খাইতে মন চায় আমারে বলবি, আমি তৈরি করে তোকে খাওয়াবো। মা, শুধু তোমার হাতের খাবার খাওয়ার লোভেই তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি। ভালো করছিস বাবা। কি হলো, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আরে যাও, আমার ছেলেটা এতদিন পর আসছে, শরবত গুলাও খাবার দাবারের ব্যবস্থা করো। তা না এখানে হা করে দাঁড়িয়ে আছো। দেখছোস কি বোকা, একটা কথা না বললে পরে সেটা করতে পারে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এতদিন পর আমার ছেলেটা আসছে, কাজে কি আর মন আছে? তোমার কাজ করা লাগবে না, তুমি আমার ছেলেটাকে নিয়ে ভিতরে যাও, গল্প গুজব করো, সব ব্যবস্থা আমি করতেছি। কি রে, ঠিক বলি নেই? আরে মা, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমি যেহেতু আসছি, আমার মায়ের হাতের খাবার আমি অবশ্যই খাবো। তারপরও বাবা,
আমার কত স্বপ্ন, কত স্বাদ তোকে নিয়ে। আমি নিজের হাতে সব করি, আর বৌমাকে মাঝে মাঝে কাজ করতে বলি। আচ্ছা ঠিক আছে, তোরা ভিতরে গিয়ে গল্প কর, আমি ব্যবস্থা করতেছি। ও, তুই যেমন আমাকে সারপ্রাইজ দিছস, আরেকটা সারপ্রাইজও আছে। মা, আমার জন্য আবার কি সারপ্রাইজ? তোর মামা আমাদের বাসায় বেড়াতে আসছে। কি বলো মা? আমি তো ভাবছিলাম মামাদের বাসায় আমরা বেড়াইতে যাব। যাক, মামা আসছে, আরো ভালো হয়েছে, মামার সঙ্গে দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বৌমা ভিতরে নিয়ে গল্প করো, আমি সব কিছুর ব্যবস্থা করি। কি ব্যাপার, আমার আশাতে তুমি খুশি হওনি? দেখ, কি যে বলো না, তুমি আইসে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আমার মা কি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে? এই দেখো, এটা কেমন কথা হলো না? আম্মা তো আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের চেয়ে বেশি, বুঝলা? না, বলতেছিলাম এখন তো বর্তমান যে অবস্থা হয়েছে, অনেক শাশুড়িরাই আছে বৌমাকে নির্যাতন করে, অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না। দেখো, আমি তো প্রবাসে থাকি, তুমি কি অবস্থায় থাকো না থাকো সেটা কিন্তু আমি জানি না। তুমি যেটা বলো সেটাই আমি জানি। দেখো, তুমি বাড়িতে সবাই মাত্র আসলা, আর আসতে না আসতে আম্মার পিছনে পড়লা। আম্মা যদি এই কথাগুলো শুনে তাহলে তো মনে কষ্ট পাবে। এগুলা বাদ দাও, অনেক দূর থেকে জার্নি করে আসছো। আম্মা কি বলছে শোনো নাই? এখন ভিতরে যাবা, আম্মা তো তোমার জন্য নাস্তা রেডি করতেছে, খাওয়া দাওয়া করবা, রেস্ট নেবা, তারপর গল্প হবে। আসো তো। আচ্ছা চলো। মা, আমি কিন্তু বেশি দিন এদেশে থাকবো না, খুব তাড়াতাড়ি আবার প্রবাসে চলে যাব। কেন, এটা কেমন কথা? এই তো আসলি মাত্র, অন্তত 6টা মাস তো থাকবি। মা, আমি তো 3 মাসে ছুটি নিয়ে আসছি মাত্র। তুমি তো জানোই আমার অনেক প্রমোশন হয়েছে, এখন আমার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, আর আমার বস 6 মাসে ছুটি আমাকে কখনোই দিবে না। আমার মন কি হলো আবার? দাঁড়াও, একটু ফোন আসছে বিদেশ থেকে। হ্যালো, হ্যাঁ রাজু বল। কি বলিস? আরে বস আমাকে 3 মাসের জন্য ছুটিতে পাঠাইছে, আর আমি তো আসলাম মাত্র 2 থেকে 3 দিন হইলো, আর এখনই আবার আমার প্রবাসে যাইতে হবে। ভাই, তুই একটু বসকে বুঝায় বল না, আমি তো সবে মাত্র আসলাম। কি বলিস? আমি যদি না যাই আমার চাকরি থাকবে না? তুই যদি কোনোভাবে একটু ম্যানেজ করতে পারতি। আচ্ছা, তাহলে আর কি করার, চাকরি বাঁচানোর জন্য হলেও তো আমাকে আসতেই হবে। আচ্ছা, আমি সময় মতো চলে আসবো। কি হয়েছে? মা, তোমাকে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে আমি 3 মাসের জন্য আসছি, এখন দেখো কোম্পানি থেকে আমাকে আর ছুটি দিবে না, কালকের মধ্যে আবার চলে যাইতে হবে। এইটা কেমন কথা বলতেছস? গতকাল আসলি, আজকে দিয়ে মাত্র 2 দিন, আর কালকে চলে যাবে, এটা হয় নাকি? মা, কি করব বলো, আমি তো 3 মাসের ছুটি নিয়ে আসছিলাম, এখন কোম্পানি থেকে বলতেছে আমি যদি কালকের মধ্যে না যাই তাহলে আমার নাকি চাকরি থাকবে না। আর এত ভালো একটা চাকরি, আমি আর এই চাকরি চলে গেলে আর পাবো না। আমি তো তোমাকে বললামই আমার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, আমি যদি না থাকি তাহলে সবাই কাজে ফাঁকি দেয়, এই জন্য কোম্পানির বস আমাকে তাড়াতাড়ি যাইতে বলতেছে। এখন আমি কি করব বলো? আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আর তাছাড়া ওইখানে তো ভালোই চাকরি করস, অনেক টাকা মাইনেও পাস। মালিক যেহেতু বলতেছে তাহলে চলে যাওয়াটাই ভালো। মা, আমার তো যাইতে ইচ্ছা করছে না, তবুও চাকরি বাঁচানোর জন্য হলেও আমাকে যাইতেই হবে। আচ্ছা ঠিক আছে, বৌমার সাথে একটু কথা বল, যা বৌমার কাছে যা। আচ্ছা মা, তাহলে আমি ভেতরে গেলাম। আচ্ছা যা। এই তো সুযোগ, আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। এবার কাজটা সুন্দর মতো করতে আমার সুবিধা হবে। যাই একটু ভাইজানের কাছে যাই, বুদ্ধি তো আবার ভাইজানই দেয়। কোনে লিস্টটা নিয়ে আমার আর এই তো এই জায়গায় ভাইজান, একটা সুযোগ পাওয়া গেছে। কি? ওই সোহেলের বিদেশ থেকে ফোন আসছে, ইমার্জেন্সি ওকে চলে যেতে হবে, সেটা কালকেও হতে পারে পরশুও হতে পারে।
এখন কি করব সেটা বল। শোন, বিদেশ যদিও চলে যায় তাহলে ধর এক মুখ্যম সময়, এইরকম সুযোগ কিন্তু আর জীবনে হবে না। তা তো বুঝলাম, কিন্তু কিভাবে মুখ্যম শোনা? এই জন্য কয় মেসাল পালে বুদ্ধি বাঁটু। শোন, সোহেল বিদেশ চলে গেলে বৌমা একা, তাই না? ওকে টুক করে দুজন মিলে ধরবো, হাত পা বাঁধবো, একবার জিন্দা কবর দিয়ে ছেড়ে দেবো। জিন্দা কবর সেটা আবার কি? আরে তাজা মানুষের কবর দেওয়ার দাম না, আমি জিন্দা কবর। ও, এতক্ষণে বুঝতে পারছি। এই কথাটা তো আমার মাথায় আসে নাই। ঠিক আছে ভাইজান, তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম ওকে জিন্দা কবরই দেব। চলো বাসা। তবে শোন, কেউ জানি জানে না ঘোড়াক করে। মা, তুমি তো সব কিছুই জানো। শুধু চাকরি বাঁচানোর জন্য আমাকে আবার খুব তাড়াতাড়ি প্রবাসে চলে যেতে হচ্ছে। আমি চাইছিলাম আপাতত 3 মাস তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু আমি তো আর থাকতে পারলাম না, তাই আমি চলে যাচ্ছি। মা, আমার জন্য তুমি দোয়া করো। মন খারাপ করিস না বাবা, আমারও তোর জন্য অনেক খারাপ লাগতেছে। এখন কি করার, চাকরির জন্যে এইটুকু ত্যাগ স্বীকার তো করতেই হবে। সূচনা, আমি চলে গেলাম। বাবারে, যা ফোন দিয়ে বাড়িতে জানাস। আচ্ছা মামা। আর মামা, আপনি আমার পরিবারটাকে একটু দেখে রাখেন। আচ্ছা। হইছে, আর নেকা কাদা কাটতে হবে না। মানে ভাইজান শুরু করো না। ধর। আম্মা, আম্মা ধরো। কি করতেছেন আপনি? কি আমার করতেছে খারাপ লাগছে। দেখবি। আরে মামা, কি করতেছেন আপনারা এইগুলা? দাও। মামা, দাঁড়াও আমার বৌমা। হাতে লাগতেছে। আম্মা, ও বৌমা, লাগার জন্যই তো টাকার করতেছি। জন্যই তো বৌমা। দেখেন আম্মা, প্লিজ এরকম করবেন না আপনারা। কেন আমার সাথে এরকম করতেছেন আপনারা? আপনার ছেলে বেশি তো কথা বলতেছে দেখি। চলো, চলো আম্মা, আম্মা, না, আমি কোথাও যাবো না। চল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? তোর জন্য কবর আগের থেকে খুঁজে রাখছি, দেখি আমার ওদিকে যাইতে দাও। আরে কি করতেছেন আপনারা? কি করতেছি? এই, শোন। আপনারা এইরকমটা করেন না। আমাকে ছেড়ে দেন। আম্মা, আম্মা, আমি আপনার পায়ে পড়ি। আম্মা, আম্মা, এরকমটা করে দেন। আম্মা, আম্মা, চুপ একবারে। মামা, মামা, আমাকে যাক, অনেক দিন পরে মনের আশা পূরণ হতে যাচ্ছে। ঠিকই বলছো ভাইয়া, এতদিন পর আমি যা শান্তি পাইতেছি না তা তোমার বুঝাইতে পারবো না। হাই রে, মেয়েটার গায়ে বল, সে ধরে রাখাই যায় না। আমি তো একবার ক্লান্ত হয়ে গেছি, তারপরেও ভালোই ভালোই যে কাজটা করছে এটাই। মা, কি রে তুই? কি রে বাবা, তুই আবার হঠাৎ করে চলে আসলি? মা, আমি তো প্রবাসে যাইতে পারি নাই। এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইছি, তারপরে দেখি আমার পাসপোর্ট আমি রেখে গেছি। সূচনা কই? সূচনাকে ডাকো। সূচনার কাছে আমার পাসপোর্ট রয়েছে। সূচনা কিভাবে যে বলি বাবা। আমি বলি, তুমি বাবা চলে যাওয়ার পর পরই অন্য একটা ছেলের হাত ধরিয়ে আউট। মামা, আপনি এটা কি বলছেন? সূচনা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে? না, এটা আমি বিশ্বাস করি না। নাই তো, চলে গেছে। আরে বিশ্বাস করবি না কেন? আজকালকার মেয়েরা কি ভালো নাকি? স্বামী প্রবাসে থাকে আর এর ওর সাথে পরকিয়া করে।
এটা তো অহরহ ঘটতেছে। আর তোর বউ কি একবারে সাধু নাকি যে সে কিছুই করবে না? তোকে বুঝতে দে না তাই। আর এবার তো বেশি দিন থাকোস নাই, আমিও তোকে কোনো কথা বলতে পারিনি। মা, সূচনা যদি অন্য একটা ছেলের হাত ধরে চলেই যাইতো, আমি যখন প্রবাসে ছিলাম তখনই যাইতে পারতো। আর আমি এখন পর্যন্ত প্রবাসে পৌঁছাইলামই না, আর এর মধ্যে সূচনা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল। আরে বাবা, ওই যে তুমি তো রওনা দিছে, ও জানে যে আসবি তো 5-7 বছর পরে, ও কি আর এই সুযোগ হাতছাড়া করে? দেখ বাবা, আমরা কি তোর খারাপ চাই? আর আমরা কেন মিথ্যা কথা বলবো তোর সাথে? যেটা সত্যি সেইটাই তো বলতেছি। হ্যাঁ, তুমি তো আমার মা, তুমি তো কখনোই আমার খারাপ চাইতে পারো না, আর তুমি আমার কখনো খারাপ চাইবেও না। তাহলে সূচনাকে আমি ডেকে আনি। এই সূচনা, কি কয়? এদিকে আসো। পাগল টাগল হলে নাকি ভাগ্নি আমার? হ্যাঁ বৌমা? তুমি? বৌমা কিভাবে এখানে? আমি তো বৌমাকে জিন্দা কবর দিছি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। যে মানুষটাকে কিছুক্ষণ আগে জিন্দা কবর দিয়ে আসলা, সেই মানুষটা কিভাবে ফেরত আসলো, তাই না? হ্যাঁ, সেটাই তো। ও কিভাবে এখানে আসলো? কিভাবে আসলো সেটা জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? না, তেমন কিছু না। আরে, তোমার মন খারাপ আমি কিন্তু বুঝতে পারছি। কি হয়েছে আমাকে বলো। দেখো সোহেল, কথাগুলো যে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমার মা, তোমার মাকে তো আমি নিজের মায়ের মতোই দেখি। হ্যাঁ, সেটা তো আমি জানি। তোমার তো মা নেই, আমার মাকে তুমি নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসো। কিন্তু তোমার মা তো আমাকে মেয়ের চোখে তো দেখতে পারে না। মেয়ের চোখে তো দূরের কথা, বৌমার চোখেও দেখতে পারে না। তুমি জানো, তুমি যে প্রবাসে ছিল, তোমার মা সারাক্ষণ আমার উপর অত্যাচার করতো, নির্যাতন করতো। তারপর তোমার মামা আসছে, আসার পর থেকে আমার উপর নির্যাতন আরও বেড়ে গেছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু আম্মা তো কিছুই বোঝে না। কি বলছো? না না, এটা হতে পারে না। আমার মা তোমাকে নির্যাতন করবে, অত্যাচার করবে? না না, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি জানতাম তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না। তাহলে এক কাজ করো, তুমি একটা পরীক্ষা করো, তাহলে নিজের চোখে সব কিছু দেখতে পারবা, তখন এটা ক্লিয়ার হবে। পরীক্ষা? কিন্তু কিভাবে পরীক্ষা করব? এক কাজ করো, তুমি তো বিদেশ থেকে আসছো, তুমি হঠাৎ করে মাকে জানিয়ে দিবা কোম্পানি থেকে ফোন দিচ্ছে, আর্জেন্ট তোমাকে আবার ফিরে যেতে হবে। তাই বলে তুমি বিদেশ থেকে চলে যাবে, কিন্তু তুমি আসলে মূলত বিদেশে যাবে না। আর তার মধ্যে তুমি আমার উপর খেয়াল রাখবা তোমার মা আমার সাথে কী কী করে, তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তুমি যেভাবে বললা আমি সেভাবেই কাজ করব। কিন্তু পরে যদি আমি দেখতে পাই যে আমার মা তোমাকে নির্যাতন করে না, তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তখন তুমি আমাকে যা শাস্তি দিবা আমি মাথা পেতে নেব। আচ্ছা, আমি তোমার কথা মতোই কাজ করব। কালকেই আমি মাকে বলবো যে আমার আবার প্রবাসে যাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। কি, আমার খুব ক্ষুধা লাগছে, খাইতে দিবা না? এই দেখো ভুলে গেছি, চলো।
মা, সুজনা কি এমন অপরাধ করছে যে অপরাধের কারণে ওকে তুমি জিন্দা কবর দিলা? অপরাধ অপরাধ তোমার মা কি বলবে, আমি বলছি শোনো। আমার সবচেয়ে বড় অপরাধ কি জানো তো? আমার বাবা গরিব, আমি গরিব বাবার সন্তান। তারপরে আমার অপরাধ, তুমি আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছো। হয়তো তোমার মায়ের আমি পছন্দ ছিলাম না। আর তৃতীয় অপরাধ, তোমার এই যে মামা, তোমার মামার না অনেক শখ ছিল তোমাকে জামাই বানানো, কিন্তু সে শখ তো আর পূরণ হয়নি। তাই এসে বোনকে বুঝিয়ে ভাই আর বোন মিলে আমার উপরে এত নির্যাতন শুরু করছে। এর চেয়ে কি আর বেশি কিছু অপরাধ তোমার দরকার আছে? আমি বুঝতে পারছি মা, তুমি এইটুকু অপরাধের জন্য একজন মানুষকে জিন্দা কবর দিয়ে দিলা। তুমি না আমাকে ভালোবাসো, তুমি না তোমার সন্তানকে অনেক ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসো যে সন্তান কি করলে সুখী হবে সেটা তুমি বুঝতে চেষ্টা করলে না। তুমি একবারও বুঝতে চেষ্টা করলো না তোমার সন্তান কি চায়। আমি তো এই মেয়েটাকে ভালোবাসি, এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতেছি, আমি অনেক ভালো আছি। আচ্ছা মা, একটা কথা বলো তো, গরিবদের কি সংসার করার কোনো অধিকার নেই? গরিবদের কি ভালোবাসার কোনো অধিকার নেই? মা, আমাদের একসময় টাকা পয়সা ছিল না, আমরা গরিব ছিলাম, আমাদের ঠিক মতো দিনপথ চলতো না। আমি ওই দূরপ্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা উপার্জন করছি। এখন আমার অনেক টাকা। মা, আমাকে বলতে পারো তোমার কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? যখন যা বলছো তাই করছি, যখন যা করতে বলছো আমি তাই করছি। মা, কোনোদিন কি জানতে চাইছো তোমার ছেলে ওই দেশে কি করে? তোমার ছেলে ওই দেশে কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে? তোমরা তো জানো প্রবাসে গেলেই টাকা ইনকাম করা যায়। জানো মা, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়, নিজে রান্না করে খাইতে হয়, আর যেটুকু সময় পাই তোমাদের সঙ্গে কথা বলি। মা, তোমার যে ছেলেটা নিজের কাজ কখনো নিজে করতো না, নিজের বিছানা ঠিক করতো না, রান্না যদি একটু খারাপ হইতো তোমার সঙ্গে অনেক বকাবাদি করতাম। কিন্তু জানো মা, তো সেই ছেলেটা আদা সিদ্ধ খাবার খায়, নিজের সবকিছু গুছায় রাখে, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরে নিজে রান্না করে খাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমাই, সকালবেলা উঠে আবার ডিউটিতে যাই। এত কষ্ট করে টাকা পাঠাই শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। মা, তোমার সকল চাহিদা আমি পূর্ণ করলাম, আমার ছোট্ট একটা চাহিদা তুমি পূর্ণ করতে পারলে না। আমি প্রবাসে যাওয়ার আগে সূচনাকে তোমার হাতে তুলে দিয়ে গেছি। তুমি আমাকে কথা দিছিলা ছেলের বউ না, নিজের মেয়ের মতো করে আদর করবা, নিজের মেয়ের মতো রাখবা। কিন্তু কখনোই নিজের মেয়ে তো দূরের কথা, তুমি ছেলের বউ হিসাবে স্বীকার করনি। আমি প্রবাস থেকে এসেই বুঝতে পারছিলাম তুমি সূচনাকে নির্যাতন করো, অত্যাচার করো। তাই আমি আর সূচনা প্ল্যান করে আমি প্রবাসে যাওয়ার নাটক সাজাই। জানো মা, আজকে আমি প্রবাসে যাইতে চাইছিলাম না, শুধু এটা নাটক ছিল। আমার মা আর আমার মামার কতটা নিচে নামতে পারে, কত নির্যাতন আর কত অত্যাচার করতে পারে। কিন্তু বিশ্বাস করো মা, আমি একবার ভুল করে ভাবিনি তোমরা আমার বউকে জিন্দা কবর দিবা। তোমরা মানুষ নাকি অমানুষ? আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলে তো তার প্রতি মায়া হয়, আরে তো একজন জ্যান্ত মানুষ, তুমি একজন জ্যান্ত মানুষকে জিন্দা কবর দিয়ে দিলা। সি মা, সি, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে, যে আমার মা কিনা এতটা পাষাণ, এতটা নিষ্ঠুর। আর মামা, আপনাকে বলি, আপনি কি ভাবছেন এই মেয়েটাকে জিন্দা কবর দিলেই আমি প্রবাস থেকে ঘুরে এসে আপনার মেয়েকে বিয়ে করব? না, কখনোই না। আসলে দোষটা তোমার মার না। হ্যাঁ, তোমার মামাকে অপছন্দ করতো এটা আমি জানি, কিন্তু এতটা অপছন্দ করতো না যার জন্য আজকে আমাকে জিন্দা করে ওনার দিতে হতো। জানো তো, তোমার মা মাঝে মাঝে আমাকে কথা শোনাতো, রাগারাগি করতো, আবার ভালোবাসতো। কিন্তু যেদিন থেকে মামা এই বাড়িতে আসছে সেদিন থেকে আম্মা আমাকে 2 চক্ষের বিষ, একদম দেখতেই পারে না। আর সারাক্ষণ আম্মার কানে বিষ ঢালতো এই মামা সবসময় আমাকে বুদ্ধি দিত কীভাবে এই বাড়ি থেকে আমাকে তাড়ানো যায়। আমি সব কিছু বুঝতে পারতাম, কিন্তু আমার তো হাত পা বাঁধা, তাই আমি কিছু বলতে পারতাম না।
আর অবশেষে বাধ্য হয়ে তোমার কাছে সব কিছু স্বীকার করি। হয়তো তুমি যদি সেদিন প্ল্যান করে এই কাজটা না করতা, তাহলে আজকে হয়তো এই পৃথিবীতে আমি থাকতাম না। সূচনা, আমি এই জায়গায় তোমাকে উদ্ধার করার পর আসছি শুধু আমার মাকে বোঝানোর জন্য। আমার মাকে বোঝানো শেষ। আমি জানি আমি যদি সারাদিন ভরে বোঝাই আমার মা বুঝবে না। চলো আমরা এই বাড়িতে না থাকবো না, আমরা অন্য কোথাও থাকবো। সোহেল, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তাই বলছিলাম কি, তুমি যদি আমার জন্য এই বাড়ি থেকে চলে যাও তাহলে তোমার মা তো কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য তোমার মাকে কষ্ট দাও। আমি তোমার জীবনে থাকি বা নাই থাকি, কিন্তু মা তো মানুষের জীবনে একবারই আসে। তাই বলি কি, আমার জন্য তোমার মাকে কষ্ট দিও না। বৌমা, তুমি আমার হয়ে আমার ছেলেকে কি সুন্দর করে বোঝাচ্ছ। এই বোঝটা যদি আমার আগে থাকতো তাহলে হয়তো কখনোই আমি তোমার সাথে এত বড় অন্যায় অত্যাচার করতাম না। আমি অনেক বড় ভুল করছি, আমি জানি। এ ভুলের ক্ষমা আমার নাই। বাবা সোহেল, তুই আমার একমাত্র সন্তান। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু তারপরও বলছি, তুই যদি আমার কাছ থেকে চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো, কিভাবে বাঁচবো? আমার ভুল তো আমি বুঝতে পারছি। মা হয়ে তোকে বলি, আমাকে ক্ষমা করে দিস বাবা। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে ছেড়ে তোমরা কোথাও যেও না, তাহলে আমি বাঁচতে পারবো না। ছি ছি আম্মা, আপনি কি করছেন? আপনা মা, আমরা তো আপনার সন্তানের মতো, আর সন্তানের কাছে মা কখনো ক্ষমা চায়? আমি জানি আপনি হয়তো ইচ্ছাকৃতভাবে করেননি। আমাকে তো আপনার অপছন্দ ছিল, আর কারো কোনো জিনিস অপছন্দ হলে সেই জিনিসের উপর মানুষ খারাপ ব্যবহার করে সেটা জানি। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতেই আমরা খুশি হয়েছি। আর আপনাকে ছেড়ে কে যাবে? হ্যাঁ, আপনার ছেলে যাইতে চাইলেও কিন্তু আমি যাব না। মা, এই হাত দিয়ে শুধু সন্তানদের জন্য দোয়া করব, এই হাত দিয়ে ক্ষমা চাইবেন। ঠিক আছে বাবা। ভাইজান, আমি চাই না আমার ছেলের ভালোবাসা, আমার ছেলের সুখ আমি নষ্ট করে দেই। তাই বলছিলাম কি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমি আমার ছেলের বউকে নিয়ে সুখে থাকতে চাই। তুমি আসো ভাইজান, যাও। আম্মা, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু দেখেন আম্মা, সারা জীবন সুখের জন্য সাময়িক কষ্ট কিছুই না। শোনেন আম্মা, একদম আর কান্নাকাটি না, চলেন এখন ভিতরে যাবেন। আসেন তো। চলো।